উনি কি সংস্কার করেছেন? 9 মাস 7-8 দিনের মধ্যে 9 মাস হয়ে যাবে। মানুষ 100 দিনের ইলেকটেড গভর্নমেন্ট 100 দিনের কথা বলে যে 100 দিনে আমরা এই করবো, 90 দিনে এই কাজ করব। উনি 9 মাসে কিচ্ছু করতে পারেন নাই। আজকেও বলা হলো $26 বিলিয়ন আমাদের আছে, IMF বলল 16 বিলিয়ন আছে। আপনাদের হিসাব ভুল। IMF এর প্রোগ্রামে ওয়াশিংটন গেলেন, কোনো কিছু করে নাই, তারা করবে না। আপনাকে বুঝতে হবে। আপনি কোটি কোটি শত কোটি টাকা খরচ করে আপনি এখানে কি ইনভেস্টমেন্ট একটা প্রোগ্রাম করলেন। আপনার দেশে কেউ আসবে না ইনভেস্টমেন্ট করতে। দেশ স্টেবল না হলে কোনো সময় ইনভেস্টমেন্ট আসে না। আমিও ইনভেস্টমেন্ট করবো না। আজ পর্যন্ত আপনি নতুন সরকার এসেছে, আপনি স্টক মার্কেট ঠিক করতে পারেন নাই। আমি বারবার বলছি ডিরেগুলেট করছেন না, বিকজ আপনি জানেনই না কিভাবে করতে হবে। আপনার ফাইন্যান্স মিনিস্টার বা উপদেষ্টা ননসেন্স অফ আ ম্যান, নোজ নাথিং। নাম্বার 2, আমি বলি সংস্কারের কথা বলেন। আমি বিএনপি কে বলবো বা জামাতকে বলবো যে আপনারা এত বড় দল, টাকা পয়সা আছে আপনাদের কাছে, আপনারা ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টিসদেরকে নিয়ে একটি কনক্লেভ করেন, একটি কনভেনশন করেন, 3 দিন 4 দিন 5 দিনের কনভেনশন করেন। এই কনভেনশনের মাধ্যমে আপনি কিছু কমিটিস করেন। এই কমিটিস গুলি 1 সপ্তাহের মধ্যে সব সংস্কার করে দেবে, ইলেকশনের সংস্কার করে দেবে, পলিটিক্যাল পার্টিসের সংস্কার করে দেবে, তারা কনস্টিটিউশনের সংস্কার করে দেবে। হোয়াট আর ইউ টকিং? এত সময় লাগে না। আপনাকে মনে রাখতে হবে, আমরা কোনো দায়িত্ব নেব না এস পলিটিক্যাল। আমি করতাম এস প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মুসলিম লীগ। আমি পারছি না বিকজ আমার কাছে টাকা পয়সা নাই। নাম্বার 2, আমার ডাকে আসবে না। বিএনপি কে যদি বলি যে আসেন 7 দিনের জন্য, আসবে না, টাকা পয়সা থাকলেও। জামাত আসবে না। আজকেও যেখানে আমার ছাত্র সংগঠন আমাকে বলে যেখানে ছাত্রদল যায় সেখানে শিবির যায় না, যেখানে শিবির থাকে সেখানে ছাত্রদল। আপনি কোন ঐক্যর কথা বলছেন? এই দেশে কোন পলিটিক্যাল পার্টি ঐক্য নাই, ছিল না কোনোদিন। মুসলিম লীগ ভাঙলো, আওয়ামী মুসলিম লীগ ভাঙলো, আওয়ামী লীগ হলো, সেটা ভাঙলো, ন্যাপ হলো। এরকম করে আপনি আপনার ইতিহাসটা দেখেন। আপনি পারবেন না ঐক্য আনতে। আর যারা দালাল, আমেরিকার দালাল, এই যে মজুমদার ইলেকশন কমিশন আপনি করতে বলেছেন সংস্কার, আপনার দালাল আর একটা ওই যে কি রিয়াজ না কি নাম, এদেরকে বলেছেন আপনি যে ঐক্য করেন। কিসের ঐক্য করবে তারা জানেই না। এখানে ঐক্য করা ইটস নট ইজি। ঐক্যর মধ্যে যাবেন না। আপনি মূল সংস্কার যেগুলি দরকার আমরা বলে দিতে পারি কি কি সংস্কার করলে আমরা ইলেকশনে দিতে পারবো। আবার খেয়াল রাখতে হবে, ফ্যাসিস্ট ডেমোক্রেসির মাধ্যমেই আসে, ফ্যাসিস্ট নিজে আসে না। ডেমোক্রেসি, গণতন্ত্রই, ইলেকশনই করে ফ্যাসিস্ট আসে সবসময়। আপনি সেটা অ্যাডলফ হিটলারকে নেন, আজকে হাঙ্গেরিতে নেন, এই যে অসবর্ন না কি নাম, হি ইজ আ ব্লাডি ফ্যাসিস্ট, আ ডিক্টেটর। সে কোত্থেকে এসেছে? আজকে আপনি আমেরিকার কথা বলেন। ট্রাম্প ইজ আ ডিক্টেটর। সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। সে গাজা মুসলমানদেরকে মারছে, আজকে ইয়েমেনে মারছে। সে কি নিজের দেশকে ডিস্ট্রয় করছে ট্যারিফের মাধ্যমে। তো আমার কথা হচ্ছে ইলেকশন ইজ ভেরি গুড, কিন্তু ইলেকশনের মাধ্যমেই ফ্যাসিস্ট সৃষ্টি হবে, আবারও হবে। আমি বলছি আবারও হবে, যদি পলিটিক্যাল পার্টিসরা কিছু নিজেরা বসে যদি কোনো ধরনের সংস্কারের না নিয়ে আসে এবং বাধ্য করে ইউনূসকে যে এগুলি করে না, এটা না করলে কোনোদিন হবে না। ওদের একটা দায়িত্ব আছে, এই বড় দলগুলির দায়িত্ব আছে, আমাদের সবাই দায়িত্ব আছে। ওদের দায়িত্ব নিতে হবে, সবকিছু সরকারের উপরে ফেললে হবে না। এই সরকার, আমি বলি এটা ইংলিশে আমি যেটা বলি, ইটস এ কনফেডারেশন অফ এনজিওস। এনজিওদেরকে একটা কনফেডারেশন, ইটস এ কনফেডারেসি অফ ফুলসদের কনফেডারেসি। এটা দেশে কিচ্ছু হবে না, বরঞ্চ বাংলাদেশের সভরেন্টি এবং ইন্ডিপেন্ডেন্স, সিকিউরিটি। আপনি জানেন বর্ডারে কি অবস্থা আছে।
আপনি জানেন কি আপনার পুরো এলাকা কি আপনার কাছে আছে এখন এই মুহূর্তে? এটা রিস্কে ফেলে দিয়েছেন। কিভাবে ফেলেছেন? না বুঝে ফেলেছেন। শিলিগুড়ি করিডোর নিয়ে নেব, আমি তোমার গলা চিপে ধরবো, আমি 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 বে অফ বেঙ্গল, আমি গার্জিয়ান যা ইচ্ছা তাই করব। করেন, এখন তো তারা ফেনী করিডোর নিয়ে বলছে যে আমরা বে অফ বেঙ্গল নিয়ে নেব। আপনি সিকিউরিটিটা নষ্ট করছেন দেশের। কাজেই এগুলি নিয়ে চিন্তা করতে হবে, জনগণকে চিন্তা করতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ। এবং ভবিষ্যতে আমরা দিনব্যাপী যখন সেমিনার করব তখন আপনার বক্তব্য, আপনার উপদেশ, আপনার লেখালেখি আমাদের প্রয়োজন হবে। এখানে আরো একজন ভদ্রলোক উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন, মহাসচিব বাংলাদেশ শান্তির দল। ধন্যবাদ। বন্ধুর নামে, স্বামী স্ত্রীর নামে একটা সাংঘাতিক শত্রু দেশ আমাদের আছে। কোনো বড় দল যদি মনে করে সেই দেশটি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, তাহলে হবে ঘুরে বালি। বাংলাদেশের মানুষ বিজিবির পাশে কাস্তে নিয়ে দাঁড়িয়ে গেছে সীমান্ত রক্ষার জন্য। ভারত আর নির্বাচনে যাতে ইন্টারফেয়ার না করতে পারে সেজন্য সজাগ থাকবে আমাদের প্রিয় জনগণ, দেশের মালিক, আশা করছি। তো সুতরাং আমরা একটু সময় নিয়েছি, 10 মিনিট 15 মিনিট বেশি। আমাদের মাঝে উপস্থিত আছেন, সময় দিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি, অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর প্রফেসর দিলারা চৌধুরী। ওনার মূল্যবান কথা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। তবে শেষ হবে না এই আলোচনা, এই সাবজেক্টে আমরা করতেই থাকবো যদি আপনাদের সহযোগিতা পাই। দিলারা আপার কথার পর আমরা সংক্ষিপ্ত একটা সংবাদ সম্মেলন করে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা। আমি ধন্যবাদ জানাই আপনাকে, বিজয় আফসারি আপনাকে ধন্যবাদ জানাই এখানে নিমন্ত্রণ জানানোর জন্য। অ্যাকচুয়ালি মহসিন রশিদ সাহেব যেটা বলেছেন, যেগুলি বলেছেন, তারপরে আমার এখন কিছু যোগ করার নাই। ব্যাপার হলো এই যে বাংলাদেশ কিন্তু যে সংকটে আছে, এবং সত্যি কথা বলতে কি বাংলাদেশ কিন্তু জন্ম থেকেই সংকট আছে। 71-এ মুক্তিযুদ্ধ হলো, দেশ গড়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। 1990-তে অভ্যুত্থান হলো, সেই স্বপ্ন ধূলিসাৎ হলো। এখনকার যে অভ্যুত্থান হয়েছে, যেখানে বহু বাচ্চা ছেলে, আমাদের সন্তান, তারা জীবন দিয়েছে, আহত হয়েছে, সেই স্বপ্ন মনে হয় হতাশা লাগে যে সেই স্বপ্ন বোধহয় ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এখন যে কথাটার ব্যাপার হলো যে নির্বাচন প্রয়োজন বাংলাদেশে। আপনার নির্বাচন ছাড়া, আপনার যে কথাটা মহসিন সাহেব বলছেন সেটা ঠিক, যে আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে হতাশ করেছে। আমাদের পলিটিক্যাল দলগুলি, রাজনৈতিক পার্টিগুলি যে জাতীয় ভূমিকা তাদের রাখা উচিত সেই জাতীয় ভূমিকা তারা রাখেন নাই। এখন আমি বলবো শুধু কি তারাই দায়ী? তারা তো একা দায়ী। আমাদের যে ফেলিউরটা হয়েছে, যে সংকটটা আমাদের হয়েছে, 71 বলেন, 90 বলেন, অথবা 24-এ, এখনো আশা করবো 24 জন আমাদের ব্যর্থ না হয়। সেটার জন্য কিন্তু আমরা সমষ্টিগতভাবে দায়ী, যেটাকে আমি বলবো কালেকটিভ রেসপন্স। আমরা সবাই, হাসিনা কি একা একা আপনার ফ্যাসিস্ট হয়েছে? একা একা। হাসিনার সঙ্গে কারা ছিল? সবাই ছিল, প্রোক্যাক্টর ছিল। সবচেয়ে দুঃখজনক হলো বাংলাদেশের যে ইন্টেলিজেন্স, যাদেরকে আমরা বলি জাতির বিবেককে জাগ্রত করা, আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, পাবলিক ওপিনিয়ন তৈরি করা, জনগণকে সংগঠিত করা, যাদেরকে আমরা সুশীল সমাজ বলি। সুশীল সমাজ ছাড়া কোনো গণতন্ত্র আসতে পারে না, কারণ সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুশীল সমাজ একটা ব্রিজ,
একটা সেতু বন্ধ সরকারের ভিতরে এবং জনগণের ভিতরে। জনগণ রাস্তায় নেমে কিন্তু সবকিছু করতে পারে না। জনগণকে অর্গানাইজ করে পলিটিক্যাল পার্টিরা ক্ষমতায় যাওয়ার জন্য অর্গানাইজ করে। পলিটিক্যাল পার্টিরা ক্ষমতায় যাবে, এটা স্বাভাবিক। এটা কিন্তু পার্টির প্রধান উদ্দেশ্য। তবে কথা হলো সেই পলিটিক্যাল পার্টিগুলিকে লাইনে রাখতে হলে আপনার সুশীল সমাজের প্রয়োজন। কারণ সুশীল সমাজ জনগণকে সবসময় জাগ্রত রাখবে এবং জনগণ চাপ সৃষ্টি করবে যে আপনারা যা করছে ভুল করছে। তো শেখ হাসিনার উপরে কি সেরকম কোনো চাপ ছিল? তাকে তো আপনার দেবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা একা একা হয় নাই, কিন্তু সবাই মিলে আমরা তাকে করেছি, আমাদের কোর্ট করেছে। আপনি এই যে সুশীল সমাজ, আমি সুশীল সমাজকে দায়ী করবো। আপনি যখন 14 সালের ইলেকশন হলো, যেখানে সে সব সিটগুলি নিয়ে নিল ইলেকশন ছাড়া, তাই না? আপনার কোনো রিট পিটিশন হয়েছিল কি? হয় নাই তো, চ্যালেঞ্জ তো করে নাই কেউ। ইন্ডিয়াতে কিন্তু চ্যালেঞ্জ করতো ইমিডিয়েটলি, এবং এখানে রিট করেও উপায় নেই, কোর্টটা আবার তার পকেটে। আপনি 18 সালের ইলেকশন, 24 সালের ইলেকশন, কেউ কি আপনার রিট করেছে? 2018 সালে যখন আপনার কৃত্রিম অ্যামেন্ডমেন্টটা করলেন উনি 2011 যেখানে আপনার পরিষ্কার লিখে দিল যে একটা পার্লামেন্ট থাকার পরেও আমি ইলেকশন করবো। ইউজুয়ালি পার্লামেন্টারি গভর্নমেন্টের ডিসলভ হয়ে যায় হাউস, আপনি সে পার্লামেন্ট থেকে লেখা আর একটা ইলেকশন করবেন। আমার সব চুপ করে বসে রইলাম, একটা লোক একটা ট্রু শব্দ বলবো না। সুশীল সমাজ যারা এখন বক্তৃতা দেয়, কাগজে লেখে দেশে কি করতে হবে, তাদের কাছ থেকে আর বক্তৃতা শুনতে ইচ্ছা করে না। সুতরাং রাজনৈতিক দলের একটা দোষ পেয়ে লাভ নেই। রাজনৈতিক দল ছাড়া কোনো দেশ চলতে পারে না। রাজনৈতিক দলই আপনার, যদি আপনার ঠিক পথে থাকে এবং জনগণ এবং সুশীল সমাজ যদি তাদেরকে ঠিক পথে রাখে। কারণ একটা কথাই আছে যে পাওয়ার, আনচেক পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস। কোনো চেক নাই না, সংবিধানকে যা তা করছে, কিন্তু কোনো কথা কেউ বলছে না। আমরা যতই মিটিং করি না কেন, আমরা বেসিক্যালি আমরা খুব ভীরু জাতি। আমরা কোনো সময় বুক ফুলিয়ে দাঁড়াতে পারি না যে আপনি যেটা করছেন সেটা অন্যায়। আমরা বলি আমরা মুসলমান, ইসলামের প্রধান বাণী হলো to fight against injustice and oppression and suppression. যদি সেটাই আমাদের থাকতো, তাহলে এরকম এত লোক খুন হতো না, গুম হতো না, এত লোক আপনার জেলে পড়তো না, এত আয়না ঘর তৈরি। আপনি কিন্তু আসলে মুসলমান নয়। নামাজ পড়ি, রোজা করি ঠিকই, কিন্তু চরিত্র গঠন আমাদের হয় নাই। যেটা আমাদের ইসলামের চরিত্র গঠনের কথা বলেছি, সেটা কিন্তু আমরা বলি না। আমাদের চরিত্র গঠন হয় না, সবকিছু আমাদের কষ্ট। এনিওয়ে, এখন যেটা বলছি নির্বাচন বাংলাদেশে প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কারণ আপনার গ্রাসরুট ডেমোক্রেসি ছাড়া কোনো দেশের স্টেবিলিটি আসতে পারে না। গ্রাসরুট ডেমোক্রেসি ছাড়া সেই দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আজকে যে মানবিক করিডোরের নামে আমরা যে একটা প্রক্সি ওয়ারের ভিতরে ঢুকে যাচ্ছে, এটা কয়জন লোকে জানে? এটা নিয়ে কথা তুলেছি আমি বহুদিন আগে, কিন্তু লোকে বলেছেন আপনি ইমাজিন করছেন। আমরা যে বিগ পাওয়ারের গেমের মধ্যে ঢুকে যাচ্ছি, চীন, আমেরিকা, তাদের যে আপনার জিওপলিটিক্যাল গেম, সেটার মধ্যে যে আমরা ঢুকে যাচ্ছি, এই সরকার কি আমাদেরকে জিজ্ঞাসা করেছে? বলেছে যে আমরা এটা করতে চাচ্ছি? কালকের কাগজে আপনার উপদেষ্টা মহোদয় বললেন আমরা নীতিগতভাবে আমরা রাজি হয়েছি। তো কি আমরা সত্যগুলি কি বলো আমাদেরকে? একটা অল পার্টি মিটিং পর্যন্ত আমরা করলেন না, করে বললেন না যে আমরা এটা করতে যাচ্ছি। বাংলাদেশ যে কি ভয়াবহ সংকটের ভিতরে আছে সেটা আমাদের কল্পনার বাইরে। কারণ যে কোনো প্রক্সি ওয়ারে আপনাকে ইনভলভ হওয়া মানেই হলো আপনার সমস্ত দেশ ধ্বংস হয়ে যাওয়া। এর এক্সাম্পল আছে, সিরিয়ার দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, বহু এক্সাম্পল আছে। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হয়নি। গ্রাসরুট ডেমোক্রেসি ইজ ইম্পর্টেন্ট। আরেকটা এক্সাম্পল আমি দেবো, অনেক পুরান যুগের এক্সাম্পল। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন, তখন ভারতের ছোট রাজ্য ছিল। তো ছোট রাজ্যগুলোর মধ্যে কিছু রাজ্যের ভিতরে আপনার
রাজতন্ত্র ছিল, আবার কিছু কিছু রাজ্য ছিল প্রজাতন্ত্র। যারা রাজতন্ত্র ছিল তারা আলেকজান্ডার বর্ডারে পৌঁছানোর আগেই ভেট্টেড পাঠিয়ে সারেন্ডার করে দিয়েছে, কিন্তু প্রজাতন্ত্র যারা ছিল তারা রিস্ক। অনেক প্রজাতন্ত্রে এত যুদ্ধ হয়েছে যে ৭,০০০ লোক সেই সময় মারা গেছে। ৭,০০০ সবচেয়ে বড় শক্তি হলো জনগণের শক্তি, এবং সেটা হলো এক কাট্টা করার শক্তি এবং গ্রাসরুট ডেমোক্রেসি। সুতরাং নির্বাচন আমাদের প্রয়োজন, এবং নির্বাচনটা যেটা বলেছেন সবাই, ক্রেডিবল ইলেকশন হওয়া দরকার। তার জন্য রিফর্ম দরকার, ইলেকশন কমিশনের রিফর্ম দরকার, ইলেকট্রাল প্রসেসের রিফর্ম দরকার, জুডিশিয়ারি রিফর্ম দরকার, পুলিশের রিফর্ম দরকার, ব্যুরোক্রেসির রিফর্ম দরকার, গুরুত্বপূর্ণ সংবিধান সেটাও দরকার। এই কয়টাই করলে পরে কিন্তু যথেষ্ট। এবং যেটা বলেছেন আমাদের মহসিন সাহেব, যে এত সময় আমাদের দরকার কি, 9 মাস হয়ে গেছে আপনার সংবিধানের। আমি তো অবাক হয়ে যাই, দেখলাম আমার কাছে কাগজগুলো অনেক সময় আসে, আপনার কি স্প্রেডশিট, তো এখানে একজন করে চেক দিচ্ছে, অতগুলির মধ্যে এত বড় রাজি হয়েছে, মানে মনে হচ্ছে একটা তামাশা, আর কিচ্ছু না, একটা তামাশা চলছে এখানে সংস্কারের নামে, নাথিং বাট তামাশা। আজকে 9 মাসের মধ্যে কোনো একটা নারী বিষয়ক কমিশন যে একটা করেছে, এটা কোনো একটা রিপোর্ট দিয়েছে বলেন তো? আমি তো লজ্জা পেয়েছি, কারণ এমনি পুরুষরা মনে করে মেয়েদের মাথায় বুদ্ধি কম, তার মধ্যে আপনি হ্যাঁ ট্রু, তারপরে যদি আপনার এইরকম একটা রিপোর্ট বের করে মেয়েরা, তখন পুরুষরা বলবে সত্যিই বুদ্ধি করে দেখেন কি রিপোর্ট বার করছেন আপনারা। আমার পুরুষ কলিগ যারা ইউনিভার্সিটি, এখন আমার এক্স কলিগ, 2 জনকে ফোন করে টিটকারি মারে, হ্যাঁ আপনি তো পলিটিক্যাল পাওয়ারমেন্ট ইম্পর্টেন্ট বলতেন, এই দেখেন আমি বললাম চুপ, এটা নিয়ে আলোচনা করার জন্য ফোন করুন না। তো এটা একটা তামাশা চলছে ভাই, এই তামাশা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। সংস্কার যত দ্রুত তাড়াতাড়ি, তত তাড়াতাড়ি এটাকে করে আপনি নির্বাচন দিয়ে দেন, ক্রেডিবল ইলেকশন দিয়ে দেন, যেখানে জনগণের রিয়েল প্রতিনিধিত্বশীল আসবে, জনগণের যেটা উইল, সেই উইলটা আর বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র চলছে সেখান থেকে আমাদের সাবধান হওয়া দরকার। এই যে সবসময় একটা কালিমা লিপ্ত করা রাজনীতিবিদরা, এই রাজনীতিবিদরা ওই, আচ্ছা রাজনীতিবিদরা এখন করাপশন করে, তারা কি ব্যুরোক্রেসিকে সরকার তারা করাপশন করে? ব্যুরোক্রেটদেরকে ধরেন না কেন? ব্যুরোক্রেট ছাড়া কি কোনো পলিটিশিয়ান করতে পারে করাপশন? তারপরে তো বিরাজনীতিকরণ করে রাজনৈতিক দল বলে যে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে। তো আপনার যদি প্রতিষ্ঠানই না থাকে আপনার দেশে রাজনৈতিক দল, তাকে কি করে আপনার সবরিটি রাখবেন? এই সমস্ত চিন্তার বিষয়। আপনারা যারা পলিটিক্স করতে নেমেছেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে গভীরভাবে চিন্তা করেন। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ARM জাফরুল্লাহ চৌধুরী, চেয়ারম্যান বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন। তাছাড়া আরো অনেকেই এখানে উপস্থিত আছেন যারা কথা বলেননি, কথা বলতেও চাননি, শুধু শুনতে চান, শুধু আজকের অনুষ্ঠানে না অন্য অনুষ্ঠানে আসে। আমার প্রিয় বন্ধু এখানে মিস্টার সাইদ, একটু যদি এদিকে তাকান, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এসে চুপচাপ শোনে। যাই হোক, আমরা শেষ করেই শুরু করব। আমাদের আলোচনার অনুষ্ঠান আজকে এখানে শেষ হলো। আমরা খুব সংক্ষিপ্ত একটা প্রেস কনফারেন্স করে আমরা আমাদের মেসেজটা আপনাদেরকে দিয়ে দেব, এবং সাংবাদিক ভাই বোনদের কাছে ক্ষমা চাচ্ছি, একটু লেট হয়েছে, তবে আমাদের কাছে আপনারা সফটওয়্যার সব কিছু পাবেন। এখানে জাকারিয়া আছে, ওর নাম্বারে দিলে আমরা হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবো, আমাদের বক্তব্যগুলো, আমাদের লেখা এবং সব কিছু। আর যেই সকল রাজনৈতিক দল এবং কর্মী এবং সংগঠন এবং ব্যক্তিরা এসেছেন, তারা একটু অনুরোধ করব যে আমরা সংস্কার কতটুকু হলো, কেন হলো না, কি করাইলে দ্রুত সংস্কার শেষ করা যাবে, এমন একটা পেপার তৈরি করতে চাই সবার মাথা থেকে নিয়ে। আমরা পেশির রাজনীতি নয়, আমরা মেধার রাজনীতি করতে চাই। সবাইকে ধন্যবাদ। আমরা 2 মিনিটের ব্রেক নিচ্ছি, 2 মিনিট। আমরা 2 মিনিটের ব্রেক নেব, শুধু ব্যানারটা খুলবে, আমরা শুরু করব। मैडम पीछे से